আরেকটা জিনিস আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে, যে এই যে কেটল বা কেটলি, এই কেটল বা কেটলি কিন্তু সৃষ্টি হয় কিসের মাধ্যমে বললাম না? এই কেটল বা কেটলি সৃষ্টি হচ্ছে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বহির্বিধৌত সমভূমির জন্যই কিন্তু লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায়। যদি আমাদের এই বহির্বিধৌত সমভূমি না থাকতো বা বহির্বিধৌত সমভূমি গড়ে না উঠতো, তাহলে করে কিন্তু আমরা এই বিষয়টা সম্পর্কে দেখতে পেতাম না। তাহলে এই বহির্বিধৌত সমভূমিতে কেটল গড়ে ওঠে। আর একে কেটল হোল বলছে, যে গর্তটাকে আমরা ইংরেজিতে হোল বলি, তাহলে সেটাকে আমরা কেটল হোল বলছি। আর এতে যখন জলরাশি পরিপূর্ণ থাকে তখন সেটাকে আমরা কি বলবো? কেটল হ্রদ, যেটা একটু আগে আমি আলোচনা করেছি বা বলেছি কথাটা, সেইভাবে কিন্তু সৃষ্টি হয়। তো আমাদের পরীক্ষার হলে যখন ডায়াগ্রাম সমেত আমাদেরকে এটার অ্যান্সার দিতে হবে, তো অবশ্যই ভাবে এটা একটা সাফিসিয়েন্ট অ্যান্সার অবশ্য করতে হবে। তার জন্য লিখতে হবে বহির্বিধৌত সমভূমি কাকে বলছে, এই বহির্বিধৌত সমভূমির ফলে মানে সমভূমিটা কিভাবে আর কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো আমাদের অবশ্যই ভাবে লিখতে হবে। এবং এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই লিখতে হবে যে আহ, এটা কোথায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ওখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, কারণ যদি না আমরা মেনশন করি তাহলে কিন্তু এগুলো আমাদের কি হবে, আমাদের সমস্যার সৃষ্টি করবে। কারণ তোমরা অনেক দেখতে পাবে, অনেক জায়গাতেই স্টাডি মেটেরিয়াল দেখতে পাবে, সেখানেতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, যাই হোক, তো এবার আমি আসছি ড্রামলিনের ক্ষেত্রে। তো ড্রামলিন সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আসছি সেটাকে বলছি ড্রামলিন। তাহলে এই ড্রামলিন সেটা কাকে বলে বা কি ব্যাপার, কি বৃত্তান্ত? ড্রামলিন হচ্ছে, ড্রামলিন হলো দীর্ঘায়িত ডিম্বাকৃতি বা টাকু আকৃতির পাহাড়। তার মানে কি? তার মানে যদি আমরা ছবিটাতে দেখি, যে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটাকে যদি আমরা ডিলিট করে দিই, এরপর যদি আমি তোমাদের কাছে ফ্রেশ করে একটা ছবিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে সেখানে তোমরা আরো ভালোভাবে দেখতে পাবে। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা আমি আঁকবো সেটা হচ্ছে আমাদের ড্রামলিনের ছবি। তো দেখো, ঠিক অনেকটা ড্রামলিনের পাহাড়ি অংশটা ঠিক এইরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, একটা গাড়ির শেপের মতোই অনেকটা হয়। আচ্ছা, এরকম টাইপের অনেকটা দেখতে হয়। ঠিক আছে, এই যে উপরের অংশটা, এই অংশটা। তো প্রথমত আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ডামলিন হচ্ছে দীর্ঘায়িত ডিম্বাকৃতি বা টাকু আকৃতির যে পাহাড়। তার মানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ডিম্বাকৃতি অনেকটা দেখতে, বা টাকু আকৃতির মতো হচ্ছে। এই যে ডিম্বাকৃতি, ঠিক আছে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ড্রামলিন বলছি। এবার দেখো, মজার ব্যাপার এটাই যে এটি হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে তৈরি হওয়া একটা ভূমিরূপ। এই যে যে আমরা ড্রামলিনটাকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু হিমবাহের সঞ্চয় কাজের ফলে হয়েছে। কারণ আমরা এখানে পড়ছি যে হিমবাহ আর জলধারার মিলিত বা যৌথ কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তার মধ্যে আমার কাছে ক্ষয়, বহন, সঞ্চয় সবই আসবে। তেমনি দেখতে পেলাম ড্রামলিন হলো যে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। এবং
এর যদি আমরা বৈশিষ্ট্য করি তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য পাবো। সেই বৈশিষ্ট্যগুলো কি কি পাবো না, ড্রামলিনের আকার আকৃতি বিভিন্ন হতে পারে। একটু আগে বললাম যে এটি ডিম্বাকৃতি অথবা টাকু আকৃতির মতো হতে পারে। এছাড়াও কিন্তু বিভিন্ন আকৃতির হতে পারে। তাই বৈশিষ্ট্যের প্রথমেই উল্লেখ করা হচ্ছে ড্রামলিনের আকার বা আকৃতি বিভিন্ন হতে পারে এবং এগুলো প্রতিসম, মানে দীর্ঘ অক্ষ সম্পর্কে হতে পারে। প্রতিসম বলতে মানে তোমরা যদি ভাঁজ চ্যাপ্টার পড়ো তাহলে সেখানে দেখতে পারবে প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। তার মানে একটা হচ্ছে কনভার্জন আর একটা হচ্ছে ডাইভার্জন, দুটো অংশ থাকে। তার মানে একটা আমরা পড়েছিলাম না, অতিসারী চলন, অভিসারী চলন, নিরপেক্ষ চলন, এগুলো পড়েছিলাম কি আমরা? কেউ পড়েছো? আমাদের মধ্যে কেউ, তোমরা কেউ কি পড়েছো অভিসারী চলন, প্রতিসারী চলন, নিরপেক্ষ চলন, পাত সীমানা, চ্যুতি, চ্যুতি রেখা, চ্যুতি পথ, চ্যুতি বরাবর পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। প্রতিসম মানে হচ্ছে একই দিকে আগমন, এটাকে বলে প্রতিসম। মানে প্রত্যেকেই কি করছে, একে অপরের দিকে রিলেটেড বা সমান। দেখো এই যে আমাদের যে ভূমিরূপটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটাকে আমরা ড্রামলিন দিচ্ছি। দেখো এর সাথে পরেরটার যে খাঁজটা সেটাও কিন্তু প্রতিসম। এইভাবে কিন্তু একটা অপরের সাথে কি রয়েছে, তো একটা আরেকটার সাথে কিন্তু এইভাবে কি রয়েছে, প্রতিসম, রিলেটেড। সেই কারণে এটাকে আমরা কিন্তু ড্রামলিন বলছি। পাশাপাশি ভাবে যদি আমরা লক্ষ্য করি বা দেখি, এই যে ড্রামলিন, এগুলি কিন্তু হচ্ছে দীর্ঘ অক্ষ সম্পর্কে হতে পারে। মানে প্রতিসম মানে দীর্ঘ অক্ষ সম্পর্ক, মানে অনেক বড় বা অনেকটা অংশ জুড়ে হতে পারে। তো এবার দেখো, এগুলি বরফের প্রবাহের দিক নির্দেশের সমান্তরালে একটি দীর্ঘ অক্ষসম। একটু আগেই বললাম এগুলো সমান অক্ষরেখা বিশিষ্ট হবে বা সমান অক্ষ অনুযায়ী হয়। তো সেখানে অনুযায়ী দেখতে পাচ্ছি কি, বরফের প্রবাহের দিক নির্দেশের সমান্তরালে, মানে বরফ যেদিকে প্রবাহিত হচ্ছে বা যেদিকে বয়ে যাচ্ছে তার ঠিক সমান্তরাল দিক অনুযায়ী এটা কিন্তু কি হয়, তৈরি হয়। এগুলি উপরে বরফ, মুখ সাধারণত নিচের বরফের কি হয় আমরা প্রথমত দেখব, এগুলির যখন উপরের দিকে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ওই সাধারণ টাইপের হতে পারে। যখন এটা উপরের দিকের যে বরফটা একদম নর্মালাইজেশন হতে পারে, কিন্তু তার নিচের পাটের যে বরফের যে অংশটা সেটার মুখটা কিন্তু একটু খাড়া প্রকৃতির হয়। তার মানে কি, তার মানে এই যে দেখো এই যে অংশটা, এটা যেমন হচ্ছে সমান সমান বা হচ্ছে নর্মালাইজেশন, কিন্তু এই নিচের অংশটা এটা একটু খাড়াই প্রকৃতির হয়, সেটাই বলছে। আর কি, এই ড্রামলিনের নামটা এসেছে আইরিশ শব্দ ড্রেইনিন থেকে, যার অর্থ হচ্ছে ছোট নালা বা ড্রেইনিন। ঠিক আছে, ডামলিন, ডামলিনের নামকরণটি আইরিশ শব্দ থেকে এসেছে ড্রেইনিন। ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি, যার অর্থ হচ্ছে ছোট আকৃতির নালা। এবার হচ্ছে এই ডামলিনের সৃষ্টিটা কিভাবে হলো। হিমবাহ গলে গেল, তার নিচে হিমবাহের সঙ্গে বয়ে আনা যে বালি কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির যে নুড়ি পাথর অবক্ষেপ হিসাবে সঞ্চিত হলো, সেইভাবেই ডামলিনের সৃষ্টি হয়েছে। ডামলিনের সৃষ্টি কিন্তু খুবই সুন্দর। তো আমি তোমাদেরকে একটা
অন স্পট ডামলিনের ছবি আশা করছি দেখাতে পারবো, যদি সেটা আমার কাছে একটু বড় হয়। ইয়েস, একটু কষ্ট করে তোমাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই যে অংশটা অনেকটা ডিম্বাকৃতির মতো, এবং দেখো এই দিকটা আর এই দিকটা খাড়াই, এই দিকটা কিন্তু প্রায় একটু ঢালু বা সমতল প্রকৃতির অনেকটাই। এই জন্য এই অংশটাকে আমরা ড্রামলিন বলছি। এটা হিমবাহের সঞ্চয় কার্য দ্বারা কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, এই ভূমিরূপগুলো হিমবাহের সঞ্চয়জাত কাজের ফলে কিন্তু গড়ে ওঠে বা লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায়, যাই বলো না কেন এগুলো কিন্তু হয়ে থাকে। যাই হোক, তো এখন কথা হচ্ছে এই ড্রামলিন যেটা আইরিশ শব্দ, এই আইরিশ শব্দ যে ড্রামলিন, এটা হচ্ছে ড্রেইনিম থেকে এসেছে, যেটা একটু আগে বললাম, যেটা 1833 সালে প্রথম রেকর্ড করা হয়েছিল। ঠিক আছে, যেটাকে আগে না শাস্ত্রীয় আকারে দেয়া হতো যে উল্টানো চামচ বা অর্ধ কবর বা ডিমের আকারের একটি দীর্ঘায়িত পাহাড়। তাহলে এখানে অপশন থাকতো যে আমাদের কাছে আইরিশ যে শব্দটা, সেই শব্দের যে মিনিংটা আমরা পেয়েছিলাম, সেই মিনিংটা হচ্ছে ড্রেইনিং। সেখান থেকে আমরা এটাকে উল্টানো চামচ, অনেকটা দেখতে তাই। আবার বলে থাকছে যে এই উল্টানো চামচের পাশাপাশি এটাকে বলা হয়ে থাকছে যে অর্ধ কবর বা ডিমের আকারের একটি দীর্ঘায়িত পাহাড়। অনেকটা অর্ধ কবরের মতো লাগছে, সম্পূর্ণ নয়, এবং এটি দীর্ঘায়িত পাহাড়। মানে দীর্ঘায়িত বলতে লম্বায় নয়, চওড়াতে, মানে থিকনেসের ওপর। ঠিক আছে, চওড়াও বলাটা ভুল হবে, থিকনেসের ওপরে যেটা রয়েছে সেটাকে আমরা ডামলিন বলছি। তো এই গেল হচ্ছে, এটাকে আমরা অনেক সময় ডিমের ঝুড়ি ভূমিরূপ বলে থাকি, ডিমের ঝুড়ি, এটা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। ঠিক আছে, এটাকেও আমরা বলে থাকি, অনেকগুলো নামে ডাকা হয়ে থাকে। এরপর আমরা আসব কোন বিষয়টা নিয়ে, এরপর আমরা আসবো হচ্ছে কেম। এরপর যে আমরা বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে কেম ভূমিরূপ। তো দেখো, এই কেম ভূমিরূপ গড়ে ওঠার একটা মজার ব্যাপার রয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণেই সেগুলো তৈরি হয়। সেই সমস্ত শক্তির মধ্যে রয়েছে আবহাওয়ার পরিবর্তন, বায়ুমণ্ডলের উচ্চতা, ক্ষয় চক্র, ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, জলবায়ু, হিমবাহ ইত্যাদি। এগুলো কিন্তু কি হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে। তো হিমবাহের প্রান্তভাগে সৃষ্ট যে হ্রদে জলদ্বারা বাহিত যে সমস্ত পদার্থ সমূহ কি হচ্ছে একসঙ্গে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশ যুক্ত যে ত্রিকোণাকার বদ্বীপের মতো গঠিত ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো কেম। কেন? হিমবাহের প্রান্তভাগ মানে শেষ ভাগ বা শেষ যে অংশটা, যেটা আমরা ছবিতেও দেখতে পাই, যে
যখন হিমবাহের সূচনা হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে হিমবাহের যে প্রান্তভাগ, এই হিমবাহ, এই নদী, এই হচ্ছে আমাদের পাহাড়, এই হিমবাহের প্রান্ত, শেষ অংশটা জলধারা বাহিত পদার্থসমূহ একসঙ্গে সঞ্চিত হয়ে যে সমতল পৃষ্ঠদেশ যুক্ত। তার মানে এখান থেকে যখন হিমবাহটা নামছিল, এটা হচ্ছে এর প্রান্ত বা শেষ অংশ। সেই প্রান্ত বা শেষ অংশে কি হচ্ছে না, এগুলো জলধারা এবং বিভিন্ন ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে, আস্তে আস্তে জমছে, স্তরীভূত হতে হতে জমছে। ঠিক আছে, সেটা আমরা অবশ্যম্ভাবীভাবে দেখতেও পাচ্ছি। তাহলে স্তরীভূত হয়ে সেই বিষয়টা জমছে। এই যে স্তরীভূত হয়ে যখন এই যে জমছে, এই যে প্রান্ত ভাগ, এই যে নিচের অংশটা, সেখানে কি হচ্ছে, জলধারা বাহিত পদার্থসমূহ সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠছেদ যুক্ত। এবার যখন এই স্থানটা থেকে আরো নিচের দিকে নামতে থাকবে এক্সটেনশন হয়ে, এবং সেটা কি হবে, এরকম জায়গাতে দেখতে পাওয়া যাবে একটা ত্রিকোণাকার, মানে অনেকটা ঠিক এই টাইপের ত্রিকোণাকার, মানে তো পূর্ণাঙ্গ ত্রিভুজের মতো হবে না, অনেকটা ঠিক এই টাইপের একটা আমরা দেখতে পাবো, ভূমিরূপ দেখতে পাবো। ঠিক আছে, যে ভূমিরূপটাকে কি বলছে, যে ভূমিরূপটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে কেম, যেটা কিন্তু একটা বদ্বীপ আকৃতির মতো কিন্তু গড়ে উঠছে। কিন্তু আমরা জানি যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ যে হয়, সরি, নদীর সঞ্চয় কাজের ফলে আমরা দেখতে পাই যে ভূমির যে বদ্বীপ গড়ে ওঠে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি বা দেখতে পাচ্ছি যে হিমবাহ এবং জলধারার ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে, এই ধরনের কিন্তু বদ্বীপ কে আমরা কি বলবো, কেম বলবো, কেম। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম আছে, যেমন কিছু জায়গাতে এটাকে বলা হচ্ছে কেম সোপান। ঠিক আছে, সোপানও বলে, এর কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল নেম কিন্তু সোপান। ঠিক আছে, মানে সোপানই দেওয়া উচিত। স্কটল্যান্ডে এটাকে ল্যামুর মুয়ার উপত্যকা, কপাতে কেম সোপান দেখতে পাওয়া যায়। তার মানে হচ্ছে স্কটল্যান্ডেও কিন্তু এই কেমকে দেখতে পাওয়া যায়, যেটাকে কিন্তু সোপান বলা হচ্ছে। অনেক অ্যাকচুয়াল কেম আর সোপান কিন্তু অনেকটাই রিলেটেড একটা সায়েন্টিফিক নেম। তো অ্যাকচুয়াল সোপান বলাটাই উচিত। তো যাই হোক, যদি তোমাদের ডাউটেশন থাকে তাহলে কেম সোপান দুটোই বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপর আসছি এসকার। এসকার জিনিসটা কি, হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড। তাহলে এই যে হিমবাহের মধ্যে শুধু তো বরফ থাকে না, এর মধ্যে বিভিন্ন ধরনের পাথরখণ্ড থাকবে, এখান থেকে সব মাল মেটেরিয়াল গুলোকে টানতে থাকে। তো সেই সমস্ত যে পাথরখণ্ডগুলো, সেগুলো কি হচ্ছে, পর্বতের পদদেশের নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হলে, এগুলো সব বয়ে বয়ে নিয়ে আসার পর এই যে জায়গাগুলো রয়েছে পড়ে, এই সমস্ত জায়গাগুলোতে কি হয় না, এই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে এরা সঞ্চিত হচ্ছে। সেটা কিভাবে সঞ্চিত হচ্ছে তার ছবি বা প্রুফ দিলেই আমরা বুঝতে পারবো। এই যে, সরি, এই যে, এই যে এবড়ো খেবড়ো অংশগুলো, এগুলো কি হচ্ছে না, সঞ্চিত হচ্ছে। এই সঞ্চিত হয়ে একসঙ্গে সঞ্চিত হয়ে যে দীর্ঘ আঁকামাকা শৈলশিরার মতো যে ভূমিরূপ গড়ে উঠছে, এটা অনেকটা শৈলশিরার মতোই হচ্ছে। যদি এই জায়গাতে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে এই যে হিমবাহটা ধস নেমে এই জায়গাটা নেমে গেল, ধরো সাপোজ আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, এই যে হিমবাহটা, ধরো এটার মানে বেদটা আরো বেড়ে গেছে, ধরো এতটা বেদ হয়েছে হিমবাহটার বেদটা, তাহলে এর মধ্যে অনেক রয়েছে, আমাদের হচ্ছে মাল মেটেরিয়াল রয়েছে, মেটেরিয়ালটা পরিমাণটা অনেকটা বেড়ে গেল।
তাহলে এই যে মেটেরিয়ালটা এটা যখন এখানে এসে ধাপ এখানে মানে চাপ দিয়ে পড়বে এই স্থানটা, তখন কি লক্ষ্য করা যাবে? তখন কিন্তু অবশ্যই একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারবো যে এই স্থানটাতে কিন্তু কি হবে, ওই মাল মেটেরিয়ালগুলো এসে জমা হবে এই যে অংশটা, এবং এই জায়গাটা তৈরি হবে কি, এই জায়গাটাতে একটা খাদ সৃষ্টি হবে বা গর্তের সৃষ্টি হবে। এই গর্তটাকে বলা হয় কেটল। এবং এই যে মেটেরিয়ালটা এটা যখন এখানে এসে পড়বে তখন সেটা গলে কি হয়ে যাবে, জল হয়ে যাবে। যে জলটা সৃষ্টি হবে তখন সেটাকে কি বলবো আমরা, তখন সেই জলটাকে আমরা বলে বসে থাকবো যে কেটল হ্রদ। এবং এই যে শিলাখণ্ডগুলো যখন এর উপরে ভাসমান অবস্থায় থাকবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে, আমরা এর আগে পড়েছিলাম শৃঙ্খলিত শৈলশিলা, কিন্তু না, এখানে কিন্তু এখানে সায়েন্টিফিকের একটা নাম আছে। এখানে তখন এগুলোকে আমরা বলবো এসকার। যে এই যে আঁকা বাঁকা যে শৈলশিলাগুলো অবস্থান করছে তখন সেটাকে আমরা কি বলছি, এসকার বলছি। এবার এটি কিন্তু 10 থেকে 30 মিটার উঁচু হয়। হ্যাঁ, কেউ বোধহয় হাত তুলেছে, একটু বলো। তাহলে এই এসকার গুলো কেটলি হ্রদের উপর ভাসমান কি করে হবে? মানে আমি অ্যাকচুয়াল এটা বললাম যে ভাসমান অবস্থায় থাকে না, আমি বলছি এটা আমরা ধরে নিলাম। বুঝতে পারলাম না। আমি বললাম যে এই যে অংশটা, এই যে মেটেরিয়ালটা, যদি এটা নিচের দিকে ধস খেয়ে নিচের দিকে নামতে থাকে তাহলে কি হবে, এই জায়গাটা ক্ষয় হবে তো, এই জায়গাটা ক্ষয় হবে তো। হ্যাঁ। এবং এই যে এত বড় একটা চাই বা অংশটা সেটা কি হবে, এরম নিচের দিকে নামতে থাকবে না? হুম। নিচের দিকে নামার পর এই যে যে জায়গাটায় ধরো এই জায়গাটায় যখন নামছে তাহলে এই জায়গাটা তো ক্ষয় হচ্ছে, তাহলে ক্ষয় হয়ে গিয়ে গর্তের সৃষ্টি হবে কি হবে না? হুম। এবং তার উপরে এই যে হুম। মেটেরিয়ালটা, এই যে মেটেরিয়ালটা যেটা হচ্ছে বরফ আকারে ছিল সেটা কি হবে, গলে জল হবে। হুম। আর সেটাকে আমরা কি বলবো, যেটা গর্ত সেটাকে বলবো কেটল, আর যেটা হচ্ছে জলপূর্ণ হচ্ছে গর্ত হুম। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কেটল হ্রদ। হ্যাঁ কি না? হুম। এইবার বলছি হুম। যে এটা আমি ধরে নিলাম, কিন্তু বাস্তবেতে এই কেটল হ্রদের ওপরে এই এসকার কিন্তু ভাসে না। একসঙ্গে ছবিটা আছে বলে তোমাদেরকে দেখালাম। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ঠিক যাই আছে। হোক, আহ, আমি আসছি, ডিটেলসে আসছি। তাহলে হিমবাহ বাহিত যে বিভিন্ন আকারের যে পাথর খণ্ডগুলো সেগুলো কি হচ্ছে, পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হচ্ছে। এবং দীর্ঘ আঁকাবাঁকা যে শৈলশিলার মতো যে ভূমিরূপটা গড়ে উঠছে তখন সেটাকে এসকার বলছি, যেটা 10 থেকে 30 মিটার উচ্চতা হবে আর 100 মিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ প্রকৃতির হবে। তো এটা দেখতে পাওয়া যায় কোথায়, ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডে কিন্তু এটাকে লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায়। এবার যদি আমরা দেখি হিমবাহ যখন গলে যাচ্ছে সেই সময়তে হিমবাদ্য যে যে সমস্ত গাবরেখাগুলো রয়েছে, এটা আমরা এর আগে পড়েছি, সেই হিমবাহ দ্বারা গঠিত যে গাবরেখা, সেই গাবরেখার দ্বারা পদার্থ সমূহগুলো একসঙ্গে কি হচ্ছে, হিমতল ও ভূমি গাবরেখার উপর থিতিয়ে পড়ে এবং শৈলশিলার আকারে স্কার তৈরি করছে। তার মানে কি বলছে, দেখো, যখন আমরা দেখলাম যে যে সমস্ত মেটেরিয়াল গুলো সেই যখন একটা স্থানে নিয়ে চলে আসলো, সেই চলে আসার ফলে কি দেখা যাচ্ছে না, ঠিক এই রকম ধরনের একটা অংশ আমরা অবশ্যই ভাবে দেখতে পাবো। এই রকম ধরনের একটা রেখার মতো অংশ আমরা দেখতে পাবো, যেটা এরকম প্রস্থচ্ছেদটার ঠিক এই রকম টাইপের হতে থাকবে,
ঠিক আছে, আমরা প্রস্থচ্ছেদটা ঠিক এই টাইপের হবে অনেকটা, ঠিক আছে, গট ইট। ঠিক আছে, প্রস্থচ্ছেদটা যদি আমরা দেখি এবং এর দুদিকের যে ভূমিরূপটা, এটি দুদিকের যে ভূমির যে অংশটা, সেটা যেমন কিন্তু ওপেন ফ্রম ল্যান্ড অফ রয়েছে সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওপেন ফ্রম ল্যান্ড এদিকটা, এদিকের অংশগুলো যেমন ওপেন ফ্রমটা আছে সেরকমই থাকবে এবং এটা রেখার মতো একটা দীর্ঘায়িত হয়ে সোজা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এই ধরনের যে শেপটা তৈরি করছে সেটাকে আমরা বলছি এস্কার। আমরা এস্কারের ডিটেলসেও আসছি। সেটা কি দেখো, কারণ ডিটেলস না জানলে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে ওঠে না। দেখো, প্রথমত আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে যে এস্কারের কথা আমরা বলছি বা উল্লেখ করছি সেইটার উৎপত্তিটা কিভাবে হয়। এটা হচ্ছে একটা আইরিশ শব্দ, যেটা পুরানো একটা শব্দ এরিস থেকে এসেছে বা এস এসরিক থেকে এসেছে। ঠিক আছে, সরি ভুল বলছি, যেটা হচ্ছে এসরিক থেকে এসেছে। আর এই শব্দের অর্থ হচ্ছে শৃঙ্গ বা উচ্চতা, বিশেষ করে একটি দুটি সমভূমি বা বা সমভূমির যে বেষ্টন যে পৃষ্ঠ রয়েছে সেই পৃষ্ঠকে যেটা পৃথক করছে। আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি, যে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখো সমভূমির যে মাঝখানের পৃষ্ঠটাকে কি করছে, একটা রেখা দ্বারা পৃথক করছে। তো এর যদি আমরা বৈশিষ্ট্যে আসি, দীর্ঘ আঁকাবাঁকা, নতি উচ্চতা সংকীর্ণ ও বাঁকের মতো দেখাচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেটা। এস্কার হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলের পাদদেশে গঠিত, যেখানে হচ্ছে পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চলে পাদদেশ বরাবর গঠিত হচ্ছে। আর কি, হিমবাহের যে বহন, হিমবাহ যে বইছে সে বহন করে আনা বিভিন্ন আকৃতির যে নুড়ি পাথর কাদা বালি কাঁকড় প্রভৃতি জমা হয়ে এস্কার কিন্তু তৈরি করছে। বোঝা গেল? এরপর আসবো আমরা হচ্ছে কেটল। কেটল আমি একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম যে কেটল জিনিসটা বললাম কি, যে যখন ধস হচ্ছে সে হওয়ার পর যখন নিচের দিকে নেমে আসছে তখন সেটাকে কেটল বলছে। এটা একটু আগে আমি বললাম। দেখো, এখানে কিন্তু আমাদেরকে যে বিষয়টা ডিটেলসে লিখতে হবে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। তো দেখো, এই যে ল্যান্ডফর্মের কথা আমরা আলোচনা করছি, সেই ল্যান্ডফর্মটা গঠিত হয় কিভাবে? হিমবাহ থেকে যে স্থির বরফের একটা অংশ বা খণ্ড, এটা বিচ্ছিন্ন হয়ে কি হচ্ছে, গলে যাচ্ছে এবং সেই অংশটা গলে গিয়ে কি হচ্ছে, একটা কেটল বা হ্রদের সৃষ্টি হচ্ছে। অবশেষে একটি সম্পূর্ণ বা আংশিকভাবে কি হচ্ছে, পলিতে চাপা পড়ে ধীরে ধীরে গলে যাওয়ার ফলে কি হচ্ছে, যে গর্তের সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেখানে জলপূরণ ঘটতে দেখতে পাওয়া যায়। সেই জলপূরণযুক্ত হ্রদকে বা পুকুরকে আমরা কেটল হ্রদ বলে দিচ্ছি। আর যখন গর্তটা রয়ে যাচ্ছে সেই গর্তটাকে আমরা কেটল বলছি। এটাই হচ্ছে এর ৫ লাইন বা ৫ বক্তব্য। তো এখানে আমরা
বরফ গলা যে জল রয়েছে সেই বরফ গলা জল জমে কিন্তু এর হ্রদ সৃষ্টি হয়। আর কি, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হিমপলিকে আমরা কিন্তু ভার্ব বলছি। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন হিসাবে খুব ইম্পর্ট্যান্ট, যে কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত যে কি রয়েছে না হিমোপালিক, হিমোপলি যেটা রয়েছে সেটাকে কিন্তু ভার্ব বলছে। আর কেটলের মাঝে মাঝে যে উঁচু স্থানগুলো থাকে সেগুলোকে নব বলছে। ঠিক আছে, তো স্কটল্যান্ডে হচ্ছে ওরকনি দ্বীপ আর উত্তর আমেরিকার হচ্ছে পেইরিতে এই ধরনের কিন্তু কেটল লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায়। স্যার ওই ভার্বের জায়গাটা শুনতে পেলাম না, আরেকবার বলুন। ভার্ব হচ্ছে যে বললাম যে কেটল হ্রদের তলদেশে, অর্থাৎ এই যে যেখানে হ্রদটা সৃষ্টি হবে, গর্তটা সৃষ্টি হবে, ধরো সাপোজ এই ছবিটাতেই দেখাচ্ছি, আমি আর আঁকছি না, ধরো এই জায়গাটাতে গর্তের সৃষ্টি হয়েছে, তো এই যে অংশটা গর্তের সৃষ্টি হয়েছে, তো সেখানে কি বলছে না স্তরে স্তরে সঞ্চিত যে হিমোপলি, এবার এখানেতে হলে কি হয়, পরপর পরপর এরকম পলি সঞ্চিত হবে না এই স্থানেতে, পুকুরের নিচে যেমন হয় মাটি পলি সঞ্চিত হয়, এই যে পলি সঞ্চিত হচ্ছে স্তরে স্তরে, যখন পলিটা সঞ্চিত হবে তখন সেটাকে আমরা ভার্ব বলবো, ভার্ব। এবার বুঝতে পেরেছো? তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো ভার্ব। এইখান পর্যন্ত ছিল আমাদের হচ্ছে আজকের টপিক। কালকে আমরা বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব, ইতিহাস এবং বাংলা ইনক্লুডেড করব। আচ্ছা, আমি একটু জেনে নেব যে আমাদের বাংলার কোনটা হচ্ছিল, সম্ভবত অশোকী একজন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কালকে প্রথম বাংলা ধরা হবে, অশোকী একজন, এবং তার ব্যাকরণ ধরা হবে, ব্যাকরণের যে পার্টটা ছিল ওটা ধরবো, এবং তারপর ধরবো হচ্ছে আমাদের ইতিহাস, এবং লাস্টে হবে ভূগোল। ঠিক আছে, ওকে। ওকে। আজকে যতটুকুনি পর্যন্ত বলা হলো, কারো কিছু প্রশ্ন বা কারো কিছু অসুবিধে আছে? না স্যার। হ্যাঁ উদিত বলো। না স্যার, বলো। আচ্ছা, না স্যার কিছু নেই, ভুল করে হাত করেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো যদি পড়তে পড়তেও কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বলবে, আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমাদের কাজ থাকলো যেটা, সেটা হচ্ছে যে হিমবাহ এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ, আহ, সেই ভূমিরূপের এই যে ভূমিরূপগুলো এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবে উইথ বৈশিষ্ট্য সমেত, বৈশিষ্ট্যের আকারে আমি ঠিক যেভাবে বলেছি, তাতে করে তোমাদের কিন্তু দেখবে জিনিসটা খুব ভালো হবে। লিখতে থাকো লিখতে থাকো, তা না হলে সমস্যা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি নেক্সট দিন থেকে এ করব, ইন্ডিভিজুয়ালি মৌখিক নেব, তাতে করে দেখবে তোমাদের অনেকটা সড়গড় হয়ে যাবে, ভবিষ্যতের জন্য তোমরা কিন্তু বি প্রিপেয়ার্ড হয়ে যাবে। বুঝলে? মানে আজকের দিন নিয়ে মোট আমি 35টা না 36টা ইন্টারভিউ দিলাম। বোঝা গেল? আজকে যেখানে ইন্টারভিউ পড়েছিল, ইন্টারভিউ বোর্ডে মোট 6 জন ছিলেন। স্যার কেমন হলো ইন্টারভিউ? দারুণ হয়েছে। মানে বাকি যারা সব বন্ধুরা গেছিলো তাদের তো অনেকেরই খারাপ হয়েছে ইন্টারভিউ। এবার কারো 5টা, কারো হচ্ছে 6টা করে প্রশ্ন ধরছে, মানে যে বলতে পারছে না তাদের প্রশ্ন বেশি ধরছে না, তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। আমাকে মোট 19টা প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউ বোর্ডে আজকে। আমি 18টা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম, একটা দিতে পারিনি। টোটাল ওভারঅল দিক থেকে ওনারা স্যাটিসফাইড। এবার দেখা যাক, প্যানেল লিস্ট দিলে
যদি প্যানেল করে দেয় তো ভালো, পুরোপুরি সিস্টেমের হাতে। যাই হোক, আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। জীবনটা হচ্ছে ক্ষণিকের ন্যায়, কারণ আহ, সময় কারোর জন্য কখনো থেমে থাকবে না, আর কেউ কারোর জন্য কখনোই বসে থাকবে না। আর যদি আমরা কাউকে ঠকিয়ে থাকি সেটা হচ্ছে নিজেকে। নিজের সঙ্গে প্রতারণা করা মানে এর থেকে বড় প্রতারণা আর কিছু হতেই পারে না। মনুষ্য জন্মে আমরা যদি নিজেকে শিক্ষা দীক্ষা, নতুন আদব কায়দা, বিভিন্ন পাওয়ারফুল অফ নলেজ, হ্যাঁ, অ্যাকুরেসি অফ পাওয়ার, মডারেট অফ দ্য অল সোর্স অফ দ্য এনার্জি, এই সমস্ত যে বিষয়গুলো আছে, এগুলো যদি না আমরা দিতে পারি, তাহলে আলটিমেটলি জীবনে করলামটা কি? নেগেটিভ চিন্তা ভাবনা না করাই উচিত। নেগেটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু আমাদের ইনোভেশন পাওয়ার খুব নষ্ট হয়ে যায়, আমাদের এনার্জি লস করতে থাকে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এই সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে সকলকে বলবো, বি ফোকাস এডুকেশন, যাতে করে গার্জেনদেরকেও না অবজেকশন করতে হয়, টিচারকেও অবজেকশন করতে না হয় কোনো কিছু। আর দেখো, প্রত্যেকের একটা জিনিস বলি, তোমাদের অনেকের এখানে যতজন ক্লাস করছো প্রত্যেকেরই কিন্তু একটা মেন্টালি ডিপ্রেশন, সেই বিষয়টা কিন্তু অবশ্যম্ভাবীভাবে রয়েছে। এটা যদি না তোমরা কাটিয়ে উঠতে পারো, এই কাটানোর জন্য কিছু টেকনিক আছে, অবশ্যই কিছু টেকনিক আছে। এটাকে খুব দ্রুততার সঙ্গে যদি কাটিয়ে না উঠতে পারো, তাহলে করে কিন্তু এই জীবনটাকে তোমরা হ্যাপিলি এনজয় করতে পারবে না। এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে একটা দেব,